নমস্কার। ফ্যামিলি ম্যান 2 দেখা হয়ে গেছে আপনার? না না, আপনি ভুল দেখছেন না, আপনি জনতার দরবারি দেখছেন এবং আমি পিউই রয়েছে আপনার সঙ্গে সোম থেকে শনি রাত 8টার মতোই। আসলে ফ্যামিলি ম্যান 2 এ একটি চরিত্র ভীষণ নজর কেড়েছে। এক্ষুনি দেখতেও পাচ্ছেন এই ওয়েব সিরিজে এক চরিত্র তৈরি করা হয়েছে যিনি বাঙালি প্রধানমন্ত্রী, তাও মহিলা, এবং অনেকেরই মতে, অনেক বিশেষজ্ঞের মতে অনেকটা এ রাজ্যের মুখ্যমন্ত্রীর আদলে সেই চরিত্রটিকে ভাবা হয়েছে। আসুন আগে দেখুন, তারপর না হয় আলোচনা করা যাবে। মনোজ বাজপেয়ীর হিট সিরিজ ফ্যামিলি ম্যান, এবার তারই সিকুয়েল ফ্যামিলি ম্যান 2। তাতে সীমা বিশ্বাস অভিনীত পিএম বাসুকে ঘিরে জোর চর্চা। তিনি নাকি দিদি। রিভিউয়ার থেকে টুইটার রীতিমতো সরগরম। জাতীয় রাজনীতিতে বহুদিনই মোদী বিরোধী প্রধান মুখ মমতা। 21-এর ভোটে পশ্চিমবঙ্গে মোদীর রথের চাকা চুরমার করে দিয়েছেন মমতা। সেলুলয়েডেও কি এবার সেই দাপুটে দিদি? আমাজন প্রাইমের ফ্যামিলি ম্যান 2 এ পিএম বাসুর সবকিছু নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো। হাঁটা, চলা, কথাবার্তা থেকে শুরু করে চুলের খোপা নিয়েও চর্চা। এক বাক্যে সবাই বলছেন এ তো দিদি। এমনকি দিদি বিরোধীরাও কটাক্ষ করতে ছাড়ছেন না। এই নিয়ে নিউজ 18 বাংলা আমাজন প্রাইমের সঙ্গে যোগাযোগ করে। তাদের সাফাই, গোটা দেশের মহিলা রাজনীতিবিদদের সম্পর্কে পড়াশোনা করেই এই চরিত্র তুলে ধরেছে রিসার্চ টিম। এর সঙ্গে ব্যক্তি বিশেষের কোনো সম্পর্ক নেই। কিন্তু প্রশ্ন উঠছে, সময়োচিত সিরিজে প্রধানমন্ত্রীর কুর্সির সময়োচিত চরিত্র না তুলে ধরে কেন মহিলা চরিত্র? আর সে চরিত্র কেনই বা বাঙালি? ফের #বেঙ্গলি প্রাইম মিনিস্টারের তরজা শুরু। ঐতিহাসিক ভুল। মাত্র এই দুটো শব্দেই বাঙালি প্রধানমন্ত্রীর স্বপ্নের সলিল সমাধি হয়েছিল। জ্যোতিবাবুর প্রধানমন্ত্রীত্বের সম্ভাবনায় পলিট ব্যুরো জল ঢেলে দেওয়ার আক্ষেপ আজও রয়েছে বাঙালি। তাই এবার বাঙালি প্রধানমন্ত্রীর দাবিতে সুর চড়াচ্ছেন অনেকেই। মোদী বিরোধী মঞ্চে বাংলার সে সুরে দেশের অন্যান্য প্রান্তের সুরও মিলে যাচ্ছে। সুর মিলান্তির সেই ছবি কি ধরা পড়ছে পরিচালক রাজ নিতিমরোর সিরিজ ফ্যামিলি ম্যান 2 এ? জল্পনা তুঙ্গে। নিউজ 18 বাংলা। এই জল্পনা নিয়ে কি উত্তর দেন আমাদের সঙ্গে থাকা উপস্থিত অতিথিরা? এই মুহূর্তে পরিচয় করে দিয়ে জয়প্রকাশ মজুমদার বিজেপি নেতা আমার সঙ্গে রয়েছেন, তার পাশে সুদীপ রাহা তৃণমূল কংগ্রেস নেতা, আরো এক বিজেপি নেতা সায়ন্তন বসু তার পাশে, আমার বাদিকে রয়েছেন শুভময় মৈত্র রাজনৈতিক বিশ্লেষক, এবং আমার ডান দিকে রয়েছেন দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেস নেতা। আমি জয়দার রিয়াকশন নেব সবার আগে। জয়দা, ফ্যামিলি ম্যান 2 সম্পর্কে আপনি জানতেন, খোঁজ রেখেছিলেন? না, আমি ফ্যামিলি ম্যান 1ও জানি না, ফ্যামিলি ম্যান 2 জানি না। আমি জানি আমি নিজে একজন ফ্যামিলি ম্যান, এই পর্যন্ত আমার নলেজ। আর ঘটনাটা হচ্ছে একটা ওয়েব সিরিজ হতে পারে। এখন লকডাউন অনেক জায়গায় চলছে, ওয়েব সিরিজেই পয়সা, এবং সেখানে যদি কাউকে দেখানো হয় একটা রাজনৈতিক চরিত্র, এর আগে রাজনীতি বলে একটি সিনেমা এসেছিল, আপনারা বোধহয় ভুলে যাননি না? সেই রাজনীতিতেও একজন মহিলাকেই কেন্দ্র করে রাজনীতিবিদ সাজিয়ে করা হয়েছিল, তো সেটাও আমরা দেখেছি। সুতরাং এখন এখানে আর একজন মহিলাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখিয়ে রাজনৈতিক আবর্তে একটা ফিল্ম তৈরি করা হচ্ছে, ওয়েব সিরিজ করা হচ্ছে। এর সঙ্গে কি সারা ভারতের রাজনীতির কোনো যোগ আছে? আমার মনে হয় না। সব থেকে বড় কথা একটা মনে রাখতে হবে, বাঙালি প্রধানমন্ত্রী হবে, এই কথাটা বললে বুকের মধ্যে উদ্দীপনা অনেকের হয়, আমারও হয়। কিন্তু ঘটনাটা হচ্ছে যে সেই সম্ভাবনা সারা ভারতের ক্ষেত্রে একটি রাজ্যের 42টি লোকসভা কেন্দ্র যদি তর্কের খাতিরে ধরেও নি 42-এ 42, যদিও গতবার বলেছিলেন 42-এ 42, সেটা 18টা হাত থেকে বেরিয়ে গিয়েছিল, 20টা হাত থেকে বেরিয়ে গিয়েছিল, 22টা পেয়েছিলেন। এখন সেই 22-এরও আরো দুটো নেই। কিন্তু ঘটনাটা হচ্ছে এইটা দিয়ে সর্বভারতীয় রাজনীতির নানা জায়গায় কিভাবে সম্ভব, এটা একটা কথা। আমি দেবাংশুর কাছে আসি। আমি দেবাংশুর যে মিম, এনি অলরেডি মিম ঘুরছে সোশ্যাল সাইটে, টুইটারে, ফেসবুকে, তার একটি মিমে দেবাংশুর ছবি দেওয়া রয়েছে। দেবাংশু নিজে দেখতে পাচ্ছে বোধহয়। দেবাংশু, কথা বলি, বাঙালি প্রধানমন্ত্রী, এটা তো বাংলার মানুষের জন্য অবশ্যই একটা শ্লাঘার ব্যাপার। কিন্তু এইখানে দেখার ব্যাপারটা হচ্ছে যে আপনারা যদি খেয়াল করে দেখেন, এই সিনেমাটায় যেটা দেখানো হয়েছে এই ক্যারেক্টারটা সম্পর্কে, প্রথম কথা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে একটা হুবহু মিল রয়েছে।
এবং এখানে যে চরিত্রের মধ্যে যে তার গুণগুলো দেখানো হচ্ছে, তার মধ্যে 1 নম্বর গুণ হচ্ছে তিনি সিদ্ধান্তহীনতায় ভোগেন না, ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিতে পারেন। দ্বিতীয় গুণ যেটা দেখানো হচ্ছে, ইনি দেশের স্বার্থ সবার আগে ভাবেন এবং তার জন্য বিদেশি সম্পর্ক বা অন্যান্য কিছুর আগে আগে দেশের মানুষের স্বার্থের কথা ভাবেন। তো আমরা, এবং সবচেয়ে বড় কথা, স্পটে উপস্থিত হয়ে যেতে ভালোবাসেন। যারা ফ্যামিলি ম্যান সিরিজ 2টা দেখেছেন তারা এই ব্যাপারটা হয়তো জানবেন। তো এই যে স্পটে উপস্থিত হয়ে যেতে ভালোবাসেন, এই সমস্ত ক্যারেক্টার গুলোই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মিলে যায়। বিশেষ করে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যখন দেখতে পাচ্ছি দেশে এমন একজন প্রধানমন্ত্রী যিনি বিদেশে ভ্যাকসিন পাচার করে দিয়েছেন বা বিক্রি করে দিয়েছেন, আজকে 70% ভ্যাকসিন উৎপাদন করা দেশের মানুষ ভ্যাকসিনের জন্য হাহাকার করছে। আমাদের বিশ্বাস এই জায়গায় যদি মমতা বন্দ্যোপাধ্যায় থাকতেন, তিনি ঠিক আমেরিকা যেমন করেছিল, তার দেশের যত জনসংখ্যা তার 5 গুণ ভ্যাকসিন মজুত করে রেখে তারপরে বিক্রির কথা ভেবেছিল। বেশ, দেবাংশু আসবো, শান্তন, শান্তন। করতেন। না, আমার তো সিনেমা সম্পর্কে খুব একটা ধারণা নেই, আমি একটু কম জানি, একটু পড়াশুনো কম আছে এই বিষয়ে, অজ্ঞ লোক, তার জন্য খুব বেশি বলতে পারবো না। আমি এখন আপনাদের প্রোগ্রামে এই ফ্যামিলি ম্যান 2 ওয়েব সিরিজের সম্পর্কে প্রথমবার জানতে পারলাম। তার জন্য আপনি যদি আমাকে প্রশ্ন করেন তাহলে আমি 100 পাবো। না শান্তন, আমি বলি প্রথমত আমরা জনতার মতামত, শান্তন আমি আসবো, জনতার মতামত নিচ্ছে আপনাদের দেখাবো, সেখানেও এরকমই কার্যত এরকমই একটা দাবি উঠছে। শান্তন, সিনেমা নিয়ে কোনো কথা আমরা আলোচনা করছি না, আমাদের বক্তব্য একটা ওয়েব সিরিজ যেটা সর্বভারতীয় স্তরে মানুষ দেখবেন, অত্যন্ত পপুলার ওয়েব সিরিজ, এর ওয়ানটাও খুব পপুলারিটি পেয়েছিল। সেখানে এত জননেতা আছেন মহিলা দেশ জুড়ে, সকলকে বাদ দিয়ে বাঙালি মহিলা প্রধানমন্ত্রীর ক্যারেক্টার হিসাবে এ রাজ্যের মুখ্যমন্ত্রীর আদলে কেন ভাবা হলে? এর পিছনে কি কোথাও একটা দেশ জুড়ে যে আওয়াজটা এ রাজ্য থেকে তোলার চেষ্টা হচ্ছে অলরেডি পৌঁছে যাচ্ছে, অলরেডি সেটা বাস গোটা দেশে? আপনার কি মনে হয়? না হলে এরকম পপুলার একটা সিরিজে কেন হঠাৎ মমতার আদলে তৈরি চরিত্র? কালকে যদি আমরা কেউ ঠিক করি যে আমরা ঠিক করব মার্কিন যুক্তরাষ্ট্র নেতা বা ভারতবর্ষের বিরোধী নেতা, যাই করি, আমাদের তো কোনো মূল্য নেই সেখানে, জনগণ ঠিক করবেন কে সিনেমা বানালেন, কি করলেন। এ আমার চিন্তা করা, আপনার চিন্তা করা, এগুলো করে কোনো লাভ নেই। শান্তনু অ্যাবসলিউটলি রাইট, কারণ জনতাই সত্যি দাবিটা তুলছে। আমরা কয়েকদিন আগে আপনাদের দেখিয়েছিলাম টুইটারে ঝড়, ট্রেন্ডিং কি হ্যাশট্যাগ দিদি এবার পিএম হবে। আরো একবার দেখাবো। বাংলা নিজের মেয়েকেই চায়। বাংলা কি এবার নিজের মেয়েকে দেশের প্রধানমন্ত্রী হিসেবেও দেখতে চায়? এই প্রশ্নটা উঠতে শুরু করেছে, যা জোরালোভাবে উস্কে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় ঝড়। একের পর এক টুইট, কোনোটা বাংলায়, কোনোটা আবার ইংরেজিতে, সবকটিতেই এক দাবি, জোরদার দাবি, এবার বাঙালি প্রধানমন্ত্রী চাই। কয়েক মিনিটে হাজার হাজার টুইট, টুইটারে ট্রেন্ডিং হ্যাশট্যাগ বেঙ্গলি প্রাইম মিনিস্টার, মধ্যমণি মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাচক্রে সোশ্যাল মিডিয়ায় এই ঝড় ওঠার কিছুক্ষণ আগেই আলাপন বিতর্কে নবান্ন থেকে সুর চড়ান বাংলার মুখ্যমন্ত্রী, তীব্র আক্রমণ করেন মোদী সরকারকে, উস্কে দেন বাঙালি আবেগ। বাংলা কখনো হারতে জানে না, বাংলা মাথা উঁচু করে চলে। সাংবাদিক বৈঠক শেষ হতে না হতেই টুইটারে দাবি বাঙালি প্রধানমন্ত্রী চাই। পর্যবেক্ষকদের একাংশের মতে 21শে বঙ্গবিজয়ের পর 24শে দিল্লি যে তার টার্গেট, মমতা নিজেও তা একাধিকবার বুঝিয়েছেন, কখনো ভোট চলাকালীন। ওই একটা পায়ে আমি যে করে বেড়াচ্ছি, ওই একটা পায়ে দেখবেন বাংলা জয় করব, আর দুটো পায়ে তো দিল্লি জয়ও আগামী দিন করতে হবে। কখনো ফল ঘোষণার পরে মমতা বুঝিয়েছেন এবার দিল্লিতে বিজেপির বিরুদ্ধে যুদ্ধ। সারা ভারতবর্ষে আমি মনে করি বিজেপির বিরুদ্ধে একটা টিম তৈরি হওয়া দরকার, যারা বিজেপির একনায়কতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হবে। সেটা যারা যারা স্ট্যান্ড নেবে তারা স্ট্যান্ড নেবে, কথা বলতে চাইবে কথা বলবো। মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী আগেও হয়েছেন, এইচডি দেবগৌড়া থেকে নরেন্দ্র মোদী। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম সেই তালিকায় যুক্ত হবে কিনা তা তো সময় বলবে। তার আগেই সোশ্যাল মিডিয়ায় এই ট্রেন্ড ঘিরে শুরু রাজনৈতিক চর্চা। যখন নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে আসছিলেন তখন গুজরাটে কি হয়েছিল? তখন গুজরাটে হইচই হয়নি। গুজরাট থেকে হলে গুজরাটের মানুষ খুশি হবেন, অমুক জায়গা থেকে হলে খুশি হবেন। আমরা ব্রিগেডে 9 দলের
সভা দেখেছি, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নেতৃত্ব দিতে দেখেছি। পরবর্তী ইতিহাস প্রত্যেকের জানা। পশ্চিমবঙ্গের বাঙালি বা সারা ভারতবর্ষ এবং সারা পৃথিবীতে যে বাঙালিরা ছড়িয়ে আছেন, তারা এই সাবন্যাশনালিজমে বিশ্বাস করেন কিনা, কি ভবিষ্যতে করবেন কিনা, এটা সময় বলবে। অনেকে বলেন রাজনীতির দাবার খেলা, এক চালে এগিয়ে তো পরক্ষণেই পিছিয়ে, শেষ পর্যন্ত কার চালে 24-এর দিল্লিতে কে কিস্তিমাত করেন সেটাই দেখার। जो डरते हैं वो मरते हैं और जो लड़ते हैं वो जीतते हैं। हम करेंगे, लड़ेंगे, जीतेंगे। নিউজ 18 বাংলা। এই বাংলার যে গৌরব, বাংলা নিজের মেয়েকে চায়, বাংলা নিজের মেয়েকে। আসুন এবার বিশ্লেষক কিভাবে বিশ্লেষণ করছেন, শুভময়দা। মানে ব্যাপারটা কি, ধরুন ওই যে কোনো একটা নীল পাহাড়ি, সেখানে অনেক শাল গাছ আছে, সেখানে ধরুন বিকেলের লাল আলোটা পড়েছে হালকা করে, সেখানে ঝিঝি পোকা যখন ডাকছে, সেই ঝিঝি পোকার গলায় কিন্তু স্মার্টফোন ঝোলানো থাকে না। ফলে যে ভারতবর্ষকে আপনারা দেখাচ্ছেন, যেখানে একটা ওয়েব সিরিজে সীমা বিশ্বাসকে দেখে মমতা ব্যানার্জির কথা মনে হবে এবং সেখান থেকেই তিনি ভোটে জিতে যাবেন, সেই ভোটে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে জেতেননি, সেই ভোটে নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষে জেতেননি। আসলে টিকার জায়গা থেকে শুরু করে ওয়েব সিরিজ পর্যন্ত এই যে ডিজিটাল ডিভাইডের চক্করে ভারতবর্ষ পড়েছে, এটা অত্যন্ত একটা আমাদের এই সুবিধাভোগী শ্রেণীর মধ্যে পড়ে। এটা দিয়ে ভারতের রাজনীতি কখনোই নির্ণয় করা যায় না। এই আলোচনাগুলো আমরা করি যে সমাজে, সেই সমাজটা কিন্তু ভোটের বড় জোর 10%, তাও হয়তো হবে না। সুতরাং এই আলোচনাগুলো অসাধারণ অভিনয় করবেন মনোজ বাজপেয়ী, অসাধারণ অভিনয় করবেন সীমা বিশ্বাস এবং জয়প্রকাশ দা যেটা বললেন যে আমরা এক একজন ফ্যামিলি ম্যান, কিন্তু এই ফ্যামিলি ম্যানের মধ্যে কিন্তু বাংলা পরিবারের কোনো প্রতিফলন খুঁজে পাবেন না। অন্তত প্রভাবিত হবেন না ভোটাররা, এরকম একটা একেবারেই প্রভাবিত হবেন না মূল ভোটাররা, এই বিষয়ে আমি নিশ্চিত। বেশ, সুদীপ। আমি এই প্রথম সায়ন্তন বসুর সাথে একদম সহমত যে বঙ্গ বিজেপির নেতারা সত্যিই শিল্প, সাহিত্য, সিনেমায় ওনারা একটু কমই বোঝেন। আমি ওনার সাথে আরেকটা জিনিসও সংযোজন করব, সেটা হচ্ছে রাজনৈতিক দূরদর্শিতাও বোধহয় বঙ্গ বিজেপির বেশ কিছুটা কম। সেই কারণেই ওরা 2021-এর আগে ধার করা কিছু নেতাদেরকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা থেকে উৎখাত করবার চেষ্টা করেছিলেন। আর আমি আপনাদের চ্যানেলেও বারবার বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী হওয়া মানে আগামী দিন ভারতবর্ষের রাজনীতিতে এটা পরিষ্কার হয়ে যাবে আস্তে আস্তে যে নরেন্দ্র মোদী আর তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে পারবেন না। মানে এই দুটোর মধ্যে সম্পর্ক কি? তৃতীয়বার মমতা এলে নরেন্দ্র মোদী কেন? তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এই লড়াইটা তো দেখুন বঙ্গ বিজেপি থেকেও অনেক বেশি ছিল নরেন্দ্র মোদী, অমিত শাহ। তারা যেভাবে ডেলি প্যাসেঞ্জার হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করতে এসেছিলেন, সেই জায়গা থেকে বাংলা পথ দেখিয়েছে। এবং ঠিক একইভাবে যেভাবে 200 বছরের ব্রিটিশ শাসনকে স্বাধীনতা আন্দোলনে বাংলা পথ দেখিয়েছিল, আগামী 2024-এর নির্বাচনে দেখুন সুদীপ যা দাবি করছে তার উত্তর সময়ের হাতে রয়েছে। তবে একথা ঠিক, টার্গেট দিল্লি। এবার তৃণমূল আরো এগোতে চায়, একটা রাজ্যের মধ্যে সীমাবদ্ধ না থেকে। এই চেষ্টা আগেও ছিল, কিন্তু এবার আরো অনেক বেশি সাংগঠনিক রদবদল করে, আরো অনেক অনেক বেশি প্ল্যান করে, পরিকল্পনা করে এগোতে চাইছে 2024-কে লক্ষ্য রেখে তৃণমূল কংগ্রেস। এবং সেই জন্য আগামীকাল খুব গুরুত্বপূর্ণ বৈঠক, যেখানে আমাদের কাছে খবর রয়েছে অভিষেক হতে পারে কোনো তরুণ নেতার জাতীয় স্তরে। একুশের কুরুক্ষেত্রে বিপুল জয়, টানা তৃতীয়বার বাংলার মসনদে মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেলেও আত্মতুষ্টি চায় না তৃণমূল। তাই ফল ঘোষণার 1 মাস যেতে না যেতেই দলের সাংগঠনিক বৈঠকে তৃণমূল কংগ্রেস নেত্রী। তৃণমূলের একাংশ মনে করছে জাতীয় রাজনীতিতে অভিষেক হতে পারে এক তরুণ নেতার, আরো গুরুত্ব দেওয়া হতে পারে তারুণ্যকে। এই বৈঠকে বিপুল রদবদল হতে পারে সংগঠনে। 21-এর বিধানসভা ভোটে তৃণমূলের প্রার্থী তালিকায় তারুণ্যে জোর দেওয়া হয়, টিকিট পান 100-র কাছাকাছি নতুন মুখ। তার ফলও মেলে হাতে নাতে। তৃণমূলের একাংশ মনে করছে তাই এবার প্রবীণদের গুরুত্বপূর্ণ পদ দেওয়ার পাশাপাশি সংগঠনে তারুণ্যের জোয়ারও আনতে চলেছে দল। ভবিষ্যৎ দেখেছি, কাঁধে কাঁধ মেলাও, হাতে হাত মেলাও, এসো বন্ধু। যুব সমাজকে কাছে পেতে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে পাশে আছে অভিষেকের মতো হ্যাশট্যাগ।
हर कोशिश में हो শাসক দলের অনেকেই মনে করছেন 21-এর ফল স্পষ্ট করে দিয়েছে 24-এর মহারণে মোদির বিরুদ্ধে মুখ মমতাই, তাই সময় নষ্ট নয়, এখন থেকেই রণকৌশলে মন। শনিবারের বৈঠকে সিদ্ধান্ত হতে পারে আগামী লোকসভা ভোটে কোন কৌশলে খেলবে দল। বৈঠকে থাকতে পারেন প্রশান্ত কিশোর। এছাড়া এই বৈঠকে আরো একাধিক বিষয়ে বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা সহ রাজ্যের 110টি পুরসভায় ভোট বাকি, তা নিয়ে আলোচনা হতে পারে। ভোটের আগে পদ নিয়ে যাওয়া দলত্যাগীদের অনেকেই তৃণমূলে ফিরতে ইচ্ছুক, তাদের নিয়েও সিদ্ধান্ত হতে পারে বৈঠকে। আলোচনা হতে পারে 21শে জুলাইয়ের সমাবেশ নিয়ে। তৃণমূল নেতাদের একাংশ মনে করছেন 21-এর ভোট বুঝিয়ে দিয়েছে, মানুষ বহু প্রত্যাশা নিয়ে ফের বাংলার রাজদণ্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়েছেন। মানুষ দিদির পাশে দাঁড়িয়েছেন, দলকেও মানুষের পাশেই থাকতে হবে, না হলে মানুষের মন বদলাতে সময় লাগে না। বৈঠকে দলের সাংসদ বিধায়কদের নির্দেশ দেওয়া হতে পারে আরো বেশি করে মানুষের পাশে দাঁড়ানোর। পাশাপাশি বার্তা দেওয়া হতে পারে দল এবং প্রশাসন সম্পূর্ণ আলাদা, কেউ কারো কাজে হস্তক্ষেপ করবে না, সব মিলিয়ে পরিষ্কার, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের পথ চলার দিক নির্দেশই দেবেন তৃণমূল নেত্রী শনিবারের বারবেলায়। অতএব বড় খবরের অপেক্ষায় বাংলা। কমলিকা সেনগুপ্ত, আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। জয়দা, না, এটা তো তৃণমূলের একান্ত আভ্যন্তরীণ ব্যাপার। তারা নিজের দলকে সামনে কাটবে না পেছনে কাটবে না, কার মাথায় তাজ পরাবে, কাকে বহিষ্কৃত করবে, কোন কোন বয়স্ক নেতা যারা সেই 1998 সাল থেকে দলের সঙ্গে ছিল তাদেরকে বাদ দেবে, এটা তো তাদের নিজেদের ব্যাপার। তো সুতরাং তারা তাদের মতন করে সাজাবে, সে অধিকার তাদের আছে, তারা করবে। তবে একটা কথা আপনারা যে বারবার বলছেন না, এটা মনে রাখা দরকার যে পশ্চিমবঙ্গের রাজনীতি কিন্তু এখন একটা অন্য একটা ঐতিহাসিক জায়গায় পৌঁছেছে। বিজেপিকে বলা হচ্ছে যে বিপুল পরাজয় 3 থেকে 77 হওয়া আর একমাত্র বিরোধী দল হয়ে ওঠা। এইখানটাতে তৃণমূল এবং বিজেপির এই সমীকরণে সামনের 5 বছরের যে রাজনীতির রূপরেখা, এই জিনিসটা কিন্তু বাংলার রাজনীতিতে একটা অন্য জায়গা দিচ্ছে। আর একটা কথা আপনাকে শুধু বলে আমি শেষ করব, যে যখন বলা হচ্ছে তরুণদের বা তাদের আনা হবে, আপনারা বলছেন ওদের অভ্যন্তরীণ ব্যাপার, সেই সময়ই আজকে আমরা দেখেছি উত্তর দিনাজপুরের চোপড়াতে সকলের সামনে সেটা ভিডিওটা ভাইরাল হয়েছে, 4-5 জন ছেলেকে নির্মমভাবে গাছে বেঁধে মারা হচ্ছে। কারণ তারা কেন বিজেপি করে? বহুদলীয় রাজনীতিতে গণতন্ত্রে এটা হচ্ছে তৃণমূলের সংস্কৃতি। এটার উত্তর দেবে কি? কিন্তু তরুণ তুর্কির উঠে আসা কি বিজেপির কাছে থ্রেট? বিজেপির কাছে যাব, তার আগে দেবাংশু। একটা কথা বলি, যে জয়প্রকাশ একটা সুন্দর কথা বললেন না, তৃণমূল দল হচ্ছে আগায় কাটবে না পরে কাটবে, একটা সুন্দর কথা বললেন। 1998 সাল থেকে থাকা পুরনো নেতাদের কি করবেন, মানে একটুখানি খোঁচানোর চেষ্টা করলেন আর কি। যেমন ধরুন জয়প্রকাশ বাবু, এই শুভেন্দু বাবুদের থেকে কম্পারেটিভলি অনেক পুরনো নেতা, কিন্তু ওদেরকে টিকিটই দেয়নি। ওই এক করিমপুরে লড়তে পাঠালো বিজেপি, তারপরে আর টিকিটই দেয়নি। তো এইরকম কাজ তৃণমূলে হয় না, বুঝতে পেরেছেন তো? তৃণমূলে নতুন পুরনো যুবক বৃদ্ধ সবাই আমরা কথা বলি দেবাংশু, তারই ফলাফল। দেবাংশু, একটা কথা বলি, আমরা ভোটের আগে দেখলাম যে একগুচ্ছ নেতা আপনাদের দল ছেড়ে অন্যদিকে গেলেন। এবার তার মূল কারণ হিসাবে অনেক ক্ষেত্রেই উঠে এসেছে আপনাদেরই দলের কোন তরুণ নেতার সঙ্গে তাদের সম্পর্কের অবনতি, বা তরুণ নেতা ইম্পর্টেন্স পাচ্ছেন যেটা তারা দল করে পাচ্ছেন না, এরকম একটা সংঘাতের জায়গা। সেই তরুণ তুর্কি যদি আরো গুরুত্ব পান, দলে কি তার প্রভাব পড়বে বলে মনে হয় আপনাদের? দেখুন, প্রথম কথা, আপনারা কোন তরুণের কথা বলছেন জানি না, যার জন্য নাকি বাকিদের অসুবিধা হয়েছে। আর আপনি কোট আনকোট যাদের অসুবিধার কথা বলছেন, সোকল শ্বাসকষ্ট হয়ে যারা অন্যদিকে গেছিলেন, তাদের এখন ওখানে শ্বাসকষ্ট শুরু হয়েছে। তো আমার কথাটা হচ্ছে যে কিছুকে শিখন্ডি করতে হবে। মানে আমি যখন দল বদলাবো, আমাকে তো কিছু একটা বাহানা করতে হবে। আমি তো নিজে বলতে পারি না আমি ধান্দাবাজটাই বদলাচ্ছি, তাহলে আমাকে একটা বাহানা সামনে রাখতে হয়। সেই বাহানাটা কখনো হয় টিকিট না পাওয়া, সেই বাহানাটা কখনো হয় কোনো তরুণ নেতা আপনার কথা অনুযায়ী কোট আনকোট। তো সেগুলো কিছু আমাদের কাছে যায় আসে না, মানুষ অ্যাকসেপ্ট করেছে, মানুষ মেনে নিয়েছে। আপনি যে তরুণ নেতার কথা বলছেন, আমি যে তরুণ নেতার কথা বলছি, আমি জানি না আমরা দুজন একই তরুণ নেতার কথা বলছি কিনা, প্রত্যেককে মানুষ অ্যাকসেপ্ট করেছে এবং অ্যাজ হোল তৃণমূল কংগ্রেসকে অ্যাকসেপ্ট করেছে, তৃণমূলের কর্মীদের, তার সঙ্গে তার নেত্রী বাংলার মেয়েকে অ্যাকসেপ্ট করেছে। আমি খুব দ্রুত সায়ন্তনের একটু রিঅ্যাকশন নিতে চাই। শান্তন, একজন তরুণ নেতাকে ফোকাসে রেখে যদি আগামী দিনে 24কে টার্গেট করে তৃণমূল জাতীয় স্তরে অনেকটা বিস্তার করতে পারে, এটা কি সত্যি বিজেপির জন্য থ্রেট হতে পারে? আমি আপনাকে একটা প্রশ্ন করছি, বরাকরের ওপরে চলে যান, রাজ্যটার নাম ঝাড়খণ্ড,
সেখানে তৃণমূল কংগ্রেস খায় না মাথায় দেয় কেউ জানে? কিংবা আমাদের উত্তরে আলিপুরদুয়ার ক্রস করুন, ধুবড়িতে পৌঁছে যান, আসামে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল না পাড়ার ক্লাব কেউ জানে? পশ্চিমবঙ্গে 42টা আসন আছে, মহাত্মা গান্ধীকেও নেতা বানিয়ে দিন, 42টা আসনে তৃণমূল জিতে গেল, তাহলেও কি ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় হবেন? এই প্রশ্ন আপনাদের কাছে করছি। আপনারা বলতেই পারেন হ্যাঁ হবে, দেবেগৌড়া তো মেজরিটি ছিল না, গুজরাটের তো মেজরিটি ছিল না, চৌধুরী চরণ সিং তো 25 দিনের প্রধানমন্ত্রী হয়েছিলেন। এখন যদি অন্যের দয়া দাক্ষিণ্যের ওপর ভরসা করে, তথাকথিত বহিরাগতদের উপর ভরসা করে কেউ মুঙ্গেরিলালকে হাসিন স্বপ্নে দেখে, আমাদের কোন কিছু বলতে চাই? স্বপ্ন দেখলে শরীর ভালো থাকে, সর্বভারতীয় সংগঠনে নেই, শুধু স্বপ্ন হয় না। না না না, আমি একটা কথা বলি, সায়ন্তন বাবুই তো উদাহরণগুলো দিলেন, এর আগেও বহু মানুষ আছেন যারা এইভাবে প্রধানমন্ত্রীর আসনে বসেছিলেন। আমাদের কথাটা তো খুব সহজ। দেখুন, প্রত্যেকটা আসনে যদি বিজেপির বিরুদ্ধে একজন প্রার্থী হয়, সেক্ষেত্রে জয়ের সম্ভাবনাটা খুব সহজ, কারণ বিজেপি 38% ভোট পেয়ে ক্ষমতায় এসছে। আমরা এই কথাটা কেউ যেন ভুলে না যাই। অর্থাৎ আপনি যদি উল্টো দিকের সংখ্যাটা দেখেন, সেটা প্রচুর। এবং আপনি যদি 2019-এর লোকসভার পর থেকে বিধানসভা ভোটগুলো দেখেন, আপনি দেখবেন প্রত্যেকটা ভোটে বিজেপি মুখ থুবড়ে পড়েছে প্রত্যেকটা রাজ্যে। এবং সি ভোটারের একটা লেটেস্ট সমীক্ষায় দেখা গেছে, নরেন্দ্র মোদী 2014 সালের পর ক্ষমতায় আসার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জিং পপুলারিটির সামনে পড়েছেন, যেখানে তার পপুলারিটি খুব বাজে রকম ভাবে ডিপ করছে। এটা এর আগে কখনো হয়নি। দেশের মানুষ যখন পরিত্রাণ চায়, সামনে যে থাকে তাকে বেছে নেয়। আমরা এটা 2011-র বামফ্রন্টের ক্ষেত্রে দেখেছি। মানুষ যখন বামফ্রন্টকে সরাবে বলে ভেবে নিয়েছিল, সামনে তারা তৃণমূলকে পেয়েছে, তৃণমূলের আন্দোলন দেখেছে, তাকে তারা নির্বাচিত করেছে। এবারের নির্বাচনে বিজেপির এগেইনস্টে যারা ক্যান্ডিডেট হবে তারা নির্বাচিত হবেন। মিলে সরকার অনেক রকম অপশন আছে। না, দেবাংশুকে বলি যে আরেকটুখানি ভারতীয় রাজনীতির ইতিহাসটা পড়ে এইসব বলা, 38% ভোট পেয়ে, শুধু বলতে দেবো, শুধু প্লিজ আমি আসবো, 38% ভোট পেয়ে নরেন্দ্র মোদী আছে, একজনের বিরুদ্ধে আরেকজন। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় যখন মনমোহন সিং এর সরকারে ছিলেন, সেই সরকার মনমোহন সিং এর সরকারের পক্ষের ভোট ছিল 27 পয়েন্ট সামথিং, মানে 27.5% ভোট। তাহলে সেটা ঠিক ছিল, 27.5% ভোট চিফ প্রাইম মিনিস্টার। সেইটার জন্য বলছি এরকম 1 মিনিট এটা বলা ওইভাবে হয় না। এইভাবে আর একটা কথা মনে করিয়ে দিই, উনি বললেন যারা দল ছেড়ে যাচ্ছেন ধান্দাবাজ কি ধান্দাবাজ নয়, সেইটা বলার কথা। আচ্ছা, 1998 সালে সেই শতাব্দী প্রাচীন কংগ্রেস থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ছেলে বেরিয়ে এসেছিলেন কি ধান্দার জন্য? এটা জিজ্ঞেস করছি, ধান্দার জন্য? আমি দেখিয়ে দিই, শুভ্রাংশু, তার সঙ্গে আমরা আজকেই কথা বলেছি, তিনি বলছেন তিনি ফিরতে চান। খোলা চিঠি দিয়েছেন সোনালী গুহ, দীপেন্দু বিশ্বাস, কান পাতলে আরো অনেক নাম শোনা যাচ্ছে। একবার দেখে নেওয়া যাক। আমরা দেখাবো আপনাদের। আমরা যখন এই প্রসঙ্গে কথায় আসছে, আমি দর্শকের প্রশ্ন আমাদের দর্শকদেরই দেখাবো যারা এই মুহূর্তে টেলিভিশন দেখছেন। আমরা সোশ্যাল মিডিয়া আপনাদের প্রশ্ন নিয়েছি। একজন বলছেন এই দল বদল কি আসলে ব্যবসা হয়ে গেছে, রাজনীতি কি ব্যবসা হয়ে গেছে, যে যেখানে পাচ্ছেন সেখানে যাচ্ছেন, লাভ দেখছেন? শুভময়দা। দেখুন, দল বদলের বিষয়টা তো পশ্চিমবঙ্গে আমরা নির্বাচনের আগের থেকে দেখছি, এবং পরে কি হবে আবার দেখতে হবে কে ফিরছেন। আমি একটু আপনার কাছ থেকে অনুরোধ করছি সময় চেয়ে নেওয়ার, যে এই কেন্দ্রীয় রাজনীতি এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনার বিষয়ে একটা কথা বলার জন্য। সেটা হচ্ছে, একটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে, আমাদের ভারতবর্ষে 200-র ওপরে আসন আছে যেখানে কিন্তু কংগ্রেস এবং বিজেপি সরাসরি লড়াই হবে। সেই জায়গায় কংগ্রেস যতক্ষণ না নিজেদের জেতার পরিস্থিতি সৃষ্টি করতে পারছে, ততক্ষণ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে সাধারণ মানুষ কংগ্রেসকে ভোট দেবেন না। অর্থাৎ ভারতবর্ষে বিজেপির আসন যদি 200 বা 150 কম এই জায়গায় পৌঁছতে হয় কমে, তার জন্য কিন্তু কংগ্রেসকে প্রচুর আসন পেতে হবে। এবার একটা জায়গায় তো পাটিগণিত অস্বীকার করা যায় না। ফলে এই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব আগামী 3 বছরে সারা ভারতবর্ষে কংগ্রেসের আসন বাড়িয়ে দেবে। এই জিনিসটা এই মুহূর্তে অনেকটা ওয়েব সিরিজে হতে পারে, তবে সত্যি রাজনীতিতে তো ভবিষ্যৎ সম্পর্কে বলা যায় না। সেটা যদি হয় তবে অবশ্যই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার রাজনীতিতে অন্য একটা দিশা আনবেন। কিন্তু এই অঙ্কটাকে অস্বীকার করে আমার মনে হয় ভারতীয় রাজনীতির আসনের হিসেবটা না করাই ভালো। একদম ঠিক, একদম ঠিক। তবে এবার আমরা যেহেতু দলবদল প্রসঙ্গে কথা বলছিলাম, এই জল্পনাটা নতুন করে খুব বেশি বেড়ে গেছে। একটু আগে আপনাদের দলবদলুদের কথা বলছিলাম, জনতার প্রশ্নের কথা বলছিলাম, কারণ মুকুল রায়ের স্ত্রীকে দেখতে অভিষেক গেলেন, তার কয়েক ঘন্টা পর দিলীপ গেলেন, এবং তারপর বাকযুদ্ধ চলছে। মুকুল বলছেন উনি কেন গেছেন আমি জানি না, দিলীপ বলছেন জানিয়ে যেতে হবে, কথা কে বলেছে? ডিস্টেন্সটা আরো বাড়ছে।
বিজেপির ফাটলটা কি প্রকাশ পাচ্ছে ক্রমশই? দেখুন, তিনি কাকে দেখতে গেছিলেন, কেন গেছিলেন, এর মধ্যে আমার কোনো তার মধ্যে জানাও নেই। আমি গেছি, দেখেছি, চলে এসেছি, এর জন্য কাউকে জিজ্ঞেস করার দরকার নেই। দ্রুত বদলাচ্ছে পটভূমি, বদলাচ্ছে সম্পর্ক, সবকিছুরই ছায়া রাজ্য রাজনীতিতে। বিজেপিতে দিলীপ মুকুল দূরত্ব নিয়ে নানা সময়ে নানা গুঞ্জন। সেই দূরত্ব ফের প্রকাশ্যে এবার মুকুল রায়ের অসুস্থ স্ত্রীকে হাসপাতালে দেখতে যাওয়ার ইস্যুতে। ঘটনার সূত্রপাত বুধবার সন্ধে। সেদিন মুকুলের অসুস্থ স্ত্রীকে দেখতে হাসপাতালে যান যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আমার কাছে মাতৃ সমা। আমি যখনই শুনতে পেয়েছি আমি তখনই ঠিক করেছিলাম যে আমি একবার তাকে নিজে দেখব। অভিষেক হাসপাতাল ছাড়ার 2 ঘন্টার মধ্যেই হাসপাতালে পৌঁছন বিজেপি রাজ্য সভাপতি। এ নিয়ে মুকুল বৃহস্পতিবার বেসুরো। আমার সাথে তার কোনো কথাও হয়নি, যোগাযোগও হয়নি। হ্যাঁ, অর্থাৎ স্বাভাবিকভাবে তিনি কোনো কাকে দেখতে গেছিলেন, কেন গেছিলেন, এর মধ্যে আমার কোনো তার মধ্যে জানাও নেই। একজন সিরিয়াসলি ইল, তাকে যে কেউ দেখতে যায় সেটা তো তাকে মানে কি বলবো, ধন্যবাদ দেওয়া উচিত। আমি গেছি, দেখেছি, চলে এসেছি, এর জন্য কাউকে জিজ্ঞেস করার দরকার নেই, যাওয়ার দরকার নেই। আমি মিটিংয়ে ছিলাম, দেখলাম অভিষেক ব্যানার্জিও গেছেন, তখন আমার একটু চিন্তা বাড়লো, তাই আমি দেখতে গেছিলাম। এবারের ভোটে জোর ধাক্কা খেয়েছে বিজেপি। তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া অনেকেই ফের তৃণমূলে ফিরতে চাইছেন। এই প্রেক্ষাপটে মুকুল রায়ের স্ত্রীকে দেখতে যাওয়া নিয়ে মুকুল দিলীপ দূরত্ব ফের প্রকাশ্যে। এটা রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। নিউজ 18 বাংলা। মুকুল বা তার পুত্র তারা তৃণমূলে যাবেন কি যাবেন না তা তো অন্য বিতর্কের বিষয় এবং তার উত্তর সময় দেবে, কিন্তু তার আগে দিলীপ বনাম মুকুলের একটা জায়গা তৈরি হয়েছে, যেখানে জয়দা শ্রমিকদা আবার বলছেন মুকুল রায় ছিলেন, আছেন, থাকবেন, অথচ দিলীপ বাবু এবং মুকুল রায় প্রকাশ্যে বাদানুবাদ করছেন। না, এটা বাদানুবাদের জায়গা নয়। এটা হচ্ছে যে একজন অসুস্থ আছেন আমাদের দলের একজন লিডার, তার স্ত্রী, এবং একজন দলের লিডার তার মা। তো সেখানে দেখতে যাওয়া নিয়ে এইরকম ভাবে পলিটিক্যাল অ্যানালিসিসের তো জায়গা নেই, কিন্তু এটা নানাভাবে এটা উঠে আসছে, আপনারা করছেন, তাই জন্য অনেকে অনেক মতামত দিচ্ছেন। ঘটনাটা হচ্ছে তার আগের 2 দিন আমরা যতদূর জানি, আপনারাও দেখিয়েছেন, দিলীপ বাবু জেলা সফরে ছিলেন, সেখান থেকে সেই দিনই ফেরত আসেন এবং সন্ধ্যেবেলায় যান। তার আগে অভিষেক বাবু গিয়েছিলেন, তো সেখানটাতে সেইটুকুনি আছে। না বেশ, ওটা তো ওখানে থেমে যায়নি জয়দা। আমি বলছি, মুকুল রায় বলছেন কেন গেছেন, কার জন্য গেছেন আমি জানি না, দিলীপ বলছেন জানিয়ে যেতে হবে, কে বলেছে? কথাটা হচ্ছে যে সেখানটাতে কেউ কাউকে বলে যেতে হবে, বলে যাওয়া কেন হয়নি বা আমি জানি না উনি কেন গিয়েছিলেন বা কি, সেটা হচ্ছে মুকুল বাবু তার উত্তর দেবেন। দিলীপ বাবু পরিষ্কার বলেছেন আমি দেখতে গিয়েছিলাম, কারণ যখন জানা যায় যে একটা কথা মনে রাখবেন, যে অসুখটা আছে, এই অবস্থাটা সাধারণ স্বাভাবিক অবস্থা নয়। এই কারণে কোভিড সংক্রান্ত ব্যাপার আছে। এখনকার দিনে কোভিডের যে কোনো পেশেন্ট বা যে কোনো সেটা কিন্তু একটা অন্যরকম, এবং যেটা খুব ক্রিটিক্যাল। জয়দা আমি আসবো, সায়ন্তনের জন্য জনতার প্রশ্ন আছে, সায়ন্তনের জন্য জনতার প্রশ্ন। সায়ন্তন যে প্রশ্নের উত্তর দেবেন তা হলো, ফেসবুকে প্রশ্ন করা, কমিউনিটিতে যে পোস্ট আমরা করি, রাজেশ গড়াই প্রশ্ন করেছেন বিজেপি ভাঙলে তার দায় দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীকে নিতে হবে। সায়ন্তন, দেখুন, বিজেপি ভাঙার তো প্রশ্ন নেই। একটু আগে জয়প্রকাশ দা বলছিলেন মিডিয়াতে কেউ জানে না, আজকে আমি বলে দিচ্ছি প্রকাশ্যেই, একটা খবর মিডিয়াতে চলছে যে মুকুলদার খোঁজ করেননি বা ওনার পরিবারে যারা অসুস্থ, আমাদের মুকুলদার স্ত্রী বৌদিকেও দেখতে যাননি। আমি মুকুলদার ওখানে ফোন করেছিলাম, মুকুলদার তখন কোভিড পজিটিভ ছিল, ডিটেলসে কথা হয়েছিল মুকুলদার ওখানে বাড়িতে, এবং আমাকে বলা হলো যে যেহেতু কোভিড নেগেটিভ হয়নি এখনো মুকুলদার, এখন না আসাই ভালো। আমার মনে হয় এই স্পেকুলেশনটাকে রেস্ট করে দেওয়া দরকার। আমি নিজে কথা ওখানে আলাপ আলোচনা করেছিলাম এবং মুকুলদা তখন খুবই ক্লান্ত ছিলেন। আমার কাছে মেসেজ আসলো যে অপেক্ষা, 2 দিন অপেক্ষা করা দরকার। আরে ভাই, আমি বলতে গেলে দূরে আছি তো অনেক, তৃণমূলের লোকজন সবসময় চ্যালেঞ্জ করলে মুশকিল। আপনাদের সঙ্গে দূরে, কিন্তু আজকে এটা ইস্যু হওয়া উচিত নয়। আজকে ইস্যু হওয়া উচিত 1000
আরে ভাই, এইসব ভাইরা আরে ভাই দূরে একটু থাকে বলতে তত দিন না, ভালো। একটু সভ্যতা ভব্যতা একটু মেনে চলুন। আরে সভ্যতা তো আপনারা 3 মাস ধরে নির্বাচনের সময় দেখিয়েছেন। মুশকিল 1000 দর্শকের 1000 মহিলাকে যেভাবে অত্যাচার করেছে, আরে একজন 1000 মহিলাকে যেভাবে তৃণমূলের বর্বর হারমাত্র অত্যাচার করেছে, ছেড়ে দিয়ে আলোচনা হোক। 1 লক্ষ মানুষ ঘর ছাড়া। তৃণমূল মানে এখন একটা বর্বরতার নিদর্শন। তার প্রমাণ এই ব্যক্তি দিচ্ছে, যেখানে বসে এখানেও করছে টিভি ক্যামেরার সামনে। 121 থেকে আপনারা নাকি 200 ক্রস করে যাবেন বলেছিলেন, আজকে সংখ্যাটা 70-72 এসে দাঁড়িয়েছে, তাও আবার লোকজনদের রাখতে পারছেন না। তৃণমূল কংগ্রেসের হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাইরে, বাড়ির বাইরে বিজেপি কর্মীরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন কে কখন তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন সেই জন্য। আগে আপনারা দল সামলান, মুকুলবাবু দিলীপবাবুর দৈরত্ব পরে বলবেন, আগে বলুন যে বর্ধমান পার্টি অফিসে নিজেদের টাকা পয়সা নিয়ে গন্ডগোল ভাঙচুর কেন হলো, আজকে চুচুড়ায় কেন বিজেপি অফিসের বাইরে বিজেপি কর্মীরা জেলা সভাপতিকে নিয়ে ক্ষোভ প্রকাশ করলো, আগে সেগুলো সম্পর্কে মানুষের কাছে প্রকাশ করুন। দাদা আমি উত্তর দিতে দেবো আপনাকে, শুধু অন্য একটি বিষয় এই সব আলোচনায় আসবে, কিন্তু আজ এই নিয়ে আলোচনা না করলেই নয়। তাহলে অধীর রঞ্জন চৌধুরী তিনি ইচ্ছা প্রকাশ করেছেন ভবানীপুরের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো প্রার্থী যেন কংগ্রেস না দেয়। তার ইচ্ছার কথা তিনি হাইকমান্ডকে জানিয়ে দিয়েছেন, এখনো শিলমোহর পড়েনি। কিন্তু ইচ্ছের পিছনে কারণ কি? এআইসিসির কি আদৌ কোনো ভাবনা এর মধ্যে প্রতিফলিত হচ্ছে? এটা কি মমতার জন্য বার্তা? এটা কি অনেক দূরের কথা ভেবে একটা সিদ্ধান্ত নিতে চলেছে এআইসিসি? আগে দেখুন কি বলেছেন অধীরবাবু। ভবানীপুর বিধানসভা উপনির্বাচনে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রীর জন্য আসন ছেড়ে ইতিমধ্যেই বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন শুভনদেব চট্টোপাধ্যায়। এরই মধ্যে সেই ভবানীপুরের ভোট নিয়ে নয়া শোরগোল। মমতার বিরুদ্ধে প্রার্থী দিতে চান না প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। একজন মুখ্যমন্ত্রী সে হয়ে আছে, তিনি হবেন মুখ্যমন্ত্রী যদি নির্বাচন হয়। স্বাভাবিকই এখানে আমার মনে হয় একটা সৌজন্যতার পরিপ্রেক্ষিতে সেখানে না বিরোধিতা করা উচিত। আমার এটা একদম পার্সোনাল ওপিনিয়ন। অধীর বলছেন মুখ্যমন্ত্রীর প্রতি সৌজন্য, সেই কারণেই ভবানীপুরে প্রার্থী না দিলেও বাকি কেন্দ্রগুলিতে উপনির্বাচনে প্রার্থী দেবে কংগ্রেস। ওখানে দিয়ে কোনো আলাদা কোনো লাভ হবে না, তবে তবুও মমতা ব্যানার্জি দাঁড়াচ্ছেন মুখ্যমন্ত্রী, সেখানে মূল প্রতিদ্বন্দ্বিতা ওরা থাকতে পারবে না, কাজে এই সিদ্ধান্তকে ওয়েলকাম করি। যে পার্টির একজনও বিধায়ক নেই তারা আদৌ প্রাসঙ্গিক পলিটিক্যাল দল কিনা, আর তারা প্রার্থী দেবেন কি দেবেন না তাতে কিছু যায় আসে কিনা, এটাই তো বড় প্রশ্ন। 21-এর ফলে ভবানীপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী পান ৭৩,৫০৫ ভোট, বিজেপির রুদ্রনীল ঘোষ পান ৪৪,৭৮৬ ভোট, কংগ্রেস প্রার্থী শাদাব খানের প্রাপ্ত ভোট ৫,২১১। এই কেন্দ্রেই মমতার বিরুদ্ধে প্রার্থী দিতে চান না অধীর চৌধুরী। তিনি সৌজন্যের কথা বললেও এতে অন্য সমীকরণের গন্ধ পাচ্ছে রাজনৈতিক মহল। পর্যবেক্ষকদের একাংশের মতে 21-এর ফলে স্পষ্ট 24-এর লড়াইয়ে মোদী বিরোধী অন্যতম প্রধান মুখ মমতা। বিজেপি বিরোধী দলগুলি ইতিমধ্যে নানা ইস্যুতে তৃণমূল নেত্রীর পাশে থাকার বার্তা দিচ্ছে। ভবানীপুরে প্রার্থী না দেওয়ার কথা বলে কংগ্রেসের তরফে অধীর চৌধুরীও কি বার্তা দেওয়ার চেষ্টা করলেন? রাজ্য রাজনীতির সমীকরণে অধীর কিন্তু বরাবরই মমতার বিরুদ্ধে সুর চড়িয়েছেন। কিন্তু এবার সামনে লোকসভা ভোট, সেখানে তৃণমূলের মতোই কংগ্রেসের প্রধান প্রতিপক্ষ বিজেপি। এই সমীকরণ মাথায় রেখেই কি অধীরের এখন থেকে কৌশলে বার্তা তৃণমূলকে? এসব নিয়েই রাজ্য রাজনীতিতে জোর চর্চা। নিউজ 18 বাংলা। জনতার প্রশ্ন রয়েছে, দ্রুত দেখবো এ বিষয়ে জনতার মনে কি প্রশ্ন উঠে আসছে। জনতার মনে করণ ঘোষ প্রশ্ন করছেন যে 2024 যদি মাথায় থাকে তাহলে কি তৃণমূলও অধীর বাবুর লোকসভা আসনটা ছেড়ে দেবে? আমি শুভময়দার কাছে আসি। শুভময়দা, আপনিও কি 2024-এর লক্ষ্য দেখছেন, সেজন্য এই রকম একটা ভাবনা? একেবারে রাজনৈতিক আলোচনা। দেখুন, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস কিন্তু একটা ন্যাচারাল অ্যালি হওয়া উচিত, অর্থাৎ তাদের লোকসভা নির্বাচনে তারা যত কাছাকাছি আসবেন তত কিন্তু বিজেপির সঙ্গে তাদের লড়াইটা অনেক জমজমাট হবে। অর্থাৎ মমতা ব্যানার্জি তৃণমূলের হয়ে আছেন, কংগ্রেস তার বিরুদ্ধে, সারা ভারতে নির্বাচন হচ্ছে, সেখানে খুব স্বাভাবিকভাবেই মানুষ ভাববে যে এখানে আমার কাছে বিজেপি অনেক বেশি একটা স্টেবল দল,
কারণ বিভিন্ন জায়গার ছোট ছোট দলগুলো তারা জিতে আসন পেয়ে একটা স্থায়ী সরকার চালাতে পারবে না। এবং আমি এই জন্যই বলছি আজকে যে উৎসাহ উদ্দীপনা শুরু হয়েছে বিজেপি বিরোধী একটা, সেটা কিন্তু 3 বছর পরে কোন জায়গায় যাবে অতটা পরিষ্কার নয়। অন্যদিকে কংগ্রেস এবং তৃণমূল এরা যদি ভীষণ কাছাকাছি আসতে পারে তাহলে কিন্তু সেই জায়গায় সারা ভারত জুড়ে এবং পশ্চিমবঙ্গে তার একটা এফেক্ট পড়বে। এবং এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় এই সিদ্ধান্তটা কংগ্রেসের দিক থেকে সঠিকই, কারণ কংগ্রেসের পক্ষে ভবানীপুরে প্রার্থী দিয়ে কিন্তু কোনো খুব একটা লাভ নেই এবং তারা মনে হয় একটা খুব যুক্তিপূর্ণ রাজনৈতিক ভাবনার কথাই অধীর বাবু এখানে বলেছেন। মানে রাজনৈতিক লোকসানের তো কোনো কথাই নেই ভবানীপুরে প্রার্থী হারলেও হারবেই, কারণ আমরা বিগত কয়েকটাতে দেখে এসেছি। তার জায়গায় যদি একটা বার্তা দেওয়া যায়, একটা ছোট্ট কথা এখানে সেটা হচ্ছে নজর থাকবে কিন্তু সিপিআইএম এর দিকে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই সময় বিজেপি নিশ্চয়ই প্রার্থী দেবে এবং সেই জায়গায় সিপিআইএম কংগ্রেসের সঙ্গে জোটে ছিল, তারা কি এক্ষেত্রে জোট ভেঙে বেরিয়ে এসে সেখানে প্রার্থী দেবে? এটা দিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের আগামী রাজনীতিতে সিপিআইএম ভোট খুব বেশি পাবে না, কিন্তু বামপন্থী রাজনীতির যে এক্সিস্টেন্স সেটা বজায় রাখার জন্য তারা কি করতে চাইছেন সেটাও দেখার বিষয়। একদম। আমি শান্তনের কাছে আসি। শান্তন, বারবার যেটা এ রাজ্যে ইতিমধ্যেই এই আলোচনাটা হতে শুরু করেছে রাজনৈতিক মহলে, যে 2024-এ যদি শক্ত কোনো প্রতিপক্ষ হয় মোদির, তাহলে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেজন্যই এই আমলাকে বদলি, নেতাদের মন্ত্রীদের অ্যারেস্ট এইসব করা হচ্ছে। এটা একটা মত উঠে আসছে এবং সত্যিই যদি কংগ্রেস 2024-এ তৃণমূলের সঙ্গে থাকে, বিজেপির জন্য তো সেটা অসুবিধাজনক হবে। দেখুন, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারি না, পশ্চিমবঙ্গে আছে 42টা আসন, পশ্চিমবঙ্গে 42টা আসনও যদি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় জেতেন, লোকসভায় সরকার করতে গেলে 273টা আসন দরকার, বাকি 231টা আসন আসবে কোথা থেকে? না, এই যে অ্যাসপিরেশনটা তো সর্বভারতীয় স্তরে যাওয়ার, আমরা জানি না 2024-এ তিনি কোথায় যাবেন, কোথায় আসন। না, এক মিনিট, আমি বলে দিই, মায়াবতী কি নিজের আসন ছাড়বেন মমতা ব্যানার্জির জন্য? এটা হতে পারে? শরদ পাওয়ার কি মমতা ব্যানার্জির জন্য নিজের আসন ছাড়বেন? আমার এই জিনিসটা রাজনীতির আপনারা যে হিসাব দেখাচ্ছেন, এটা আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না। পলিটিক্স তো সহজ নয়। পশ্চিমবঙ্গ আসন সংখ্যার নিরিখে তৃতীয় স্থানে আছে, উত্তরপ্রদেশের পরে মহারাষ্ট্র আছে, তারপর পশ্চিমবঙ্গ আছে। এর উত্তরপ্রদেশে অতগুলো আসন, এত বেশি 80খানা আসন আছে উত্তরপ্রদেশে, 80, মহারাষ্ট্রে 48খানা আসন আছে। সেখানকার রাজনৈতিক দল, সেখানে কংগ্রেস আছে নেই অন্য প্রশ্ন, আমি কংগ্রেস কত পাবে সেই প্রশ্নে যাচ্ছি না, আমি বেসিক প্রশ্নটা করছি আপনাদের, 42টা সিট পেয়ে ভারতের প্রধানমন্ত্রী হওয়া যায়? এটা সম্ভব? দেবাংশু, এটা স্বপ্ন যতটা ভালো, বাস্তবটা সেরকম নয়, বাস্তবে অনেক হার্ডেল রয়েছে। না, আমি শুধু একটা সোজা কথা বলি, ধরুন পশ্চিমবঙ্গে 42টা সিটের মধ্যে মমতা ব্যানার্জি 40টা সিট পেলেন, ধরুন উত্তরপ্রদেশে অখিলেশ যাদব 40টা সিট পেলেন এবং সর্বভারতীয় ক্ষেত্রে কংগ্রেস 120টা সিট পেল। আপনি আমাকে এইবার অঙ্কটা, এই 3টে দল আমি খালি বললাম, এবার আপনি বুঝিয়ে দিন আমায় বিজেপি কি করে সরকার গঠন করবে। বিজেপি যদি আমরা গত বেশ কয়েকটা টার্মে একটু ট্র্যাক দেখলে বুঝতে পারবো, মিলিজুলি সরকারে কিন্তু মানুষের ভরসা নেই, তারা স্টেবল গভর্নমেন্ট আনছে। আমি আপনাকে একটা কথা বলি, এই ভরসা যদি না থাকতো, এর আগে কখনো ওই 50টা সিটের কম পাওয়া কেউ দেশের প্রধানমন্ত্রী হতে পারতেন না, কিন্তু তারা হয়েছেন। এর আগে আমরা নজির দেখেছি, মানুষ যখন না, মানে অনেকটা সময় আগে বলে আজকে হবেন এরকম কোনো কথা নেই, কারণ বহু আগে বাংলায় যেমন কোনো একক দল 216টা আসন এর আগে কখনো পায়নি, তেমন নরেন্দ্র মোদীরও বহুদিন আগে কেউ একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসেছিলেন। হিস্ট্রি রিপিট, ইতিহাস সবসময় বদলায়। তো ইন্দিরা গান্ধী যেমন এক সময় পরাজিত হয়েছিলেন, তো নরেন্দ্র মোদীও পরাজিত হওয়াতে এমন কিছু আসে যায় না। এবার তিনি যদি পরাজিত হন, তাহলে সেই জায়গা থেকে আসন সংখ্যার হিসাব আপনারা সহজভাবে বার করে আনুন না, তো সেই জায়গা থেকে আপনি পেয়ে যাবেন। এর আগে যদি হতে পারে, ভবিষ্যতে হতে পারে। আর একটা লাস্ট কথা, মানুষ যদি কাউকে মনে করেন ভোটে হারাবেন, তাহলে মানুষ তার বিপক্ষে সবচেয়ে শক্তিশালী দলকে ভোট দেবেন। আর সেইটা যদি 1:1 ফর্মুলাটা হয়, যেটা হয়তো কোনোভাবে 2019-এ করা যায়নি, সেটা সাকসেসফুলি করা গেলেই নরেন্দ্র মোদীর ঘন্টা বেজে জয়দা। দেবাংশুর অঙ্ক তো স্বপ্নের পোলাওয়ে ঘি মেশাতে তো অসুবিধে নেই, কথাটা 200-র মতো না, কথাটা আমি বলছি শোনো, সেটা হচ্ছে যে যেটা বললে যে 120টা আসন কংগ্রেস পাবে বলে, তোমারই হিসেবে আমি পাবে বলিনি দাদা, আমি বলছি যদি হয়, যদি, ওই তো বলছি যদি পায়। আচ্ছা মনে করো এই যদিতেই বলছি 120টা যদি কংগ্রেস পায়,
তাহলে কংগ্রেস তাদের দাবি ছেড়ে দেবে? আমি ধরে নিলাম সবাই মিলে দেখা গেল যে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেল না, কিন্তু সেখানে কংগ্রেস তখন তার দাবি ছেড়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এসে তার মানে প্রধানমন্ত্রিত্ব নিক। আর তারপরে আবার সেই ঘটনা মনে করিয়ে দিই যে মানুষ দেখেছিল, শুনে নাও হিস্ট্রিটা শুনে নাও, রাজীব গান্ধী বলেছিলেন আমার বাড়ির বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে, তাই জন্য আমি উইথড্র করলাম সাপোর্ট। মনে আছে সেই ঘটনা? তো মানুষ আর বোকা বনতে চায় না, মানুষ স্টেবিলিটি চায় এখন। দেবাংশু আসবো, শান্তন কিছু বলতে চায়। শান্তন প্লিজ। অল্টারনেটিভ ফেস হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শক্ত ফেস কেউ নেই। দেবাংশু প্লিজ সময় দাও। এটা ওদের এখন মেনে নিতে কষ্ট হচ্ছে। সুদীপ প্লিজ, আমি আসবো। সুদীপ প্লিজ। দেবাংশু 1 মিনিট সময় দাও, 1 মিনিট সময় দাও। জয়দা যেটা বলেছেন আমি অ্যাড করছি। দেবাংশু 120 আসন চাইছে কংগ্রেসকে, আমি তর্কের কারণে মেনে নিচ্ছি কংগ্রেস 180টা আসন পেল। রাহুল গান্ধী কি একদম মহর্ষি হয়ে গেছেন? মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেবেন নিজের প্রধানমন্ত্রী না হয়ে? এই সিম্পল কোশ্চেনটার উত্তর কংগ্রেস দেবে যে আমরা আমার দ্বিতীয় প্রশ্ন, আপনাদেরকে ভোট দেবে। আমার দ্বিতীয় প্রশ্ন, মানুষ আপনাদেরকে ভোট দেবে। আমার দ্বিতীয় আমি দুটো পয়েন্ট। আমি দ্বিতীয় যে পয়েন্ট, 1 মিনিট বলতে দিন, 1 সেকেন্ড, সেটা হচ্ছে এর আগে চন্দ্রশেখর প্রধানমন্ত্রী হয়েছেন, অবশ্যই অনেকে হয়েছেন, কেউ 11 মাসের বেশি টেকেননি। 10 মাস, 9 মাস, 3 মাস, 25 দিন, 11 মাস, ক্ষণ জন্মা, শৈশবকালেই মৃত্যু। তাই সেরকম বলার অনেক কিছু আছে, কিন্তু দেখুন এর ডেফিনিট উত্তর একমাত্র সময় দিতে পারে, কিন্তু একথা অস্বীকার করার কোনো জায়গা নেই অন্তত এই বাংলা থেকে। হ্যাশট্যাগ দিদি এবার পিএম হবে এরকম একটা দাবি কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি, অর্থাৎ এ রাজ্য থেকে সেরকম একটা দাবি উঠছে। তা 2024-এ গিয়ে কতটা বাস্তবায়িত হয় অপেক্ষা করতেই হবে। অপেক্ষা এর জন্য করতে হবে 2 মিনিট ব্রেক, এক্ষুনি ফিরছি, কোথাও যাবেন না। আমাদের দেশে এমন কোনো বিষয় নেই যা নিয়ে রাজনীতি জোড়ে না, যেখানে রাজনীতি নিজের থাবা বসায় না। যেমন ভ্যাকসিন, আপনার আমার জন্য জরুরি যে ভ্যাকসিন, সেখানেও তরজা তৃণমূল বনাম বিজেপি। ভ্যাকসিন নিলে সার্টিফিকেট, রাজ্য সরকারের দেওয়া ভ্যাকসিন নিলে সার্টিফিকেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। শুক্রবার পার্ক সার্কাসের কাছে শপিং মলে পুরসভার তরফে ভ্যাকসিন দেওয়া হয়, সেখানেই ভ্যাকসিনের সার্টিফিকেটে মুখ্যমন্ত্রীর ছবি। এ নিয়েই রাজ্য রাজনীতিতে তরজা। আসরে নেমে পড়েছে বিজেপি। তাদের দাবি ভ্যাকসিনের সার্টিফিকেটে মোদির ছবি থাকলে তৃণমূলের আপত্তি। এ নিয়ে তৃণমূল নির্বাচন কমিশনে অভিযোগও জানিয়েছে। সেই তৃণমূল এখন কি বলবে? এখন কেন ভ্যাকসিন সার্টিফিকেটে মমতার ছবি? ভাগিদার, দাবিদার এবং কৃতিত্ব নিয়ে এই লড়াই, এটা খুব দৃষ্টিকটু। এখানটাতে তিনি দুবেলা শাপান্ত করছেন কেন্দ্রীয় সরকারকে, অথচ কেন্দ্রীয় সরকারের পাঠানো বিনামূল্যে টিকাগুলো দেওয়ার সময় বলছেন আমি দিচ্ছি। এটা একটা চূড়ান্ত টিকা নিয়ে দলবাজির একটা দৃষ্টান্ত। 45+ আগে যেহেতু আমরা স্টেট থেকে এটা কিনছি, তাই এখানে আমরা ওই ছবিটা দিচ্ছি। আর 45-এর উপরে যারা যেখান দিয়ে নিচ্ছে, যেহেতু সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট সাপ্লাই করছে, সেখানে প্রধানমন্ত্রীর ছবি আছে। ভ্যাকসিনের সার্টিফিকেট নিয়ে তরজা, ভ্যাকসিন বন্টন নিয়েও রাজনৈতিক চাপানুতর। কয়েকদিন আগে ভ্যাকসিনে বেনিয়মের অভিযোগ করে টুইট করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার রাজ্যে ভ্যাকসিন বন্টন নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে শ্বেতপত্র প্রকাশের দাবি করল বিজেপি। ভ্যাকসিন কাকে দেওয়া হবে সেটাও পার্টি ঠিক করেছে, তারা যা লিস্ট দিয়েছে তাদেরকে দেওয়া হবে। ভ্যাকসিন ব্ল্যাক মার্কেটিং হচ্ছে, ওষুধ এবং যে দামি ইঞ্জেকশন চুরি গেছে আপনারা দেখেছেন, সব ব্ল্যাক মার্কেটিং আছে এবং তার পার্টির লোকেরা যুক্ত। এটা নিয়ে শ্বেতপত্র প্রকাশ হওয়ার দরকার। প্রাথমিক তথ্য যেটা 1.5 কোটি ভ্যাকসিন এ পর্যন্ত আমরা বন্দোবস্ত করেছি। এই আমরাটা কারা? এর মধ্যে যে 1,25,00,000 মেজরিটিরও বেশি, সেটা হচ্ছে কেন্দ্র থেকে এসছে এবং বিনামূল্যে দেওয়া হয়েছে।
সেই তথ্যটা বলার দরকার নেই? আগে মোদি সাহেব একটা শেষপত্র দিক, কোন স্টেটকে কত ভ্যাকসিন দিয়েছে। সুপ্রিম কোর্ট বারবার করে বলছে ভ্যাকসিন পলিসিটাকে তৈরি করো, সেই স্টেট করে দিক, আমরাও দিয়ে দেবো। আমাদের তো এমনি ওয়েবসাইটে পুরোটাই আছে। একটা উদ্ভট মস্তিষ্কের উর্বর অভিব্যক্তি। যদি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা কোভিড মুক্ত হয়েছি বা কোভিডকে আমরা নিয়ন্ত্রণে এনেছি, এটা হাস্যকর বললেও কম বলা হয়। এদিনই করোনা ভ্যাকসিনে দুর্নীতির অভিযোগ তুলে হুগলি জেলা স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে দেখা করেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। নিউজ 18 বাংলা। দেবাংশু, না দেখুন, প্রথমত হচ্ছে তৃণমূল কংগ্রেস যখন ছবি দেওয়ার বিরোধিতা করেছিল সেই সময় ভোট চলছিল এবং কোড অফ কন্ডাক্ট জারি ছিল। তো কোড অফ কন্ডাক্ট জারি থাকাকালীন প্রধানমন্ত্রীর ছবি একটা সরকারি কার্যক্রমে ব্যবহৃত হচ্ছে, তো সেটা তো আইন বিরোধী। তো আমরা সেই কারণেই সেটার প্রতিবাদ করেছিলাম এবং বিদ্রোহ করেছিলাম। আপনারা জানেন আজকে গোটা ভারতবর্ষের সমস্ত মুখ্যমন্ত্রীরা একটা দাবিতে একজোট হয়েছে। এমনকি যে নবীন পট্টনায়ককে নিয়ে পর্যন্ত কদিন আগে পর্যন্ত বিজেপি সোশ্যাল মিডিয়াতে খুব লেখালেখি করছিল, সেই নবীন পট্টনায়কও পর্যন্ত বলেছে যে কেন্দ্রীয় সরকারকে কিনে ভ্যাকসিন বিনামূল্যে রাজ্যগুলোকে দিতে হবে। কেন্দ্রীয় সরকারের ভ্যাকসিন দেওয়া না, নবীন পট্টনায়ক নিয়ে আমরা অন্য এপিসোডে আলোচনা করব। দেবাংশু, জানিয়ে বিরোধিতা সেটাই ফলো করছে তৃণমূল, উত্তর তো দিতে হবে। আমরা তো বিরোধিতা করেছিলাম কোড অফ কন্ডাক্ট জারি ছিল বলে। এখন তো মানে এটার কোনো নীতিগত বিরোধিতা ছিল না যে কেন প্রাইম মিনিস্টারের মুখ থাকবে। ভ্যাকসিন তো তৈরি করেছেন গবেষকরা, আপনারা এটাই বলেছিলেন তখন। ভ্যাকসিন বানিয়েছেন গবেষকরা, কেন নরেন্দ্র মোদীর মুখ? এখন কি জবাব দেবে? না, প্রথম কথা হচ্ছে স্পষ্টভাবে শুনতে হবে। 1 নম্বর কথা হচ্ছে তখন নির্বাচন ছিল, নির্বাচনের কোড অফ কন্ডাক্ট ছিল, কোড অফ কন্ডাক্টের মধ্যে প্রধানমন্ত্রীর ছবি ছিল। দ্বিতীয় কথা হচ্ছে কেন্দ্রীয় সরকারের ভূমিকাটা কোথায় ছিল। আজকের দিনে দাঁড়িয়ে আপনি যদি দেখেন গোটা ভারতবর্ষে ভ্যাকসিন নিয়ে যে হাহাকার, তার তো সেই জায়গার মূলে তো কেন্দ্রীয় সরকার, প্রত্যেকটা রাজ্য সরকার। আমি জয়দা আমি খুব সংক্ষেপে সায়ন্তন, সুপ্রিম কোর্টও বলছে আপনাদের যে টিকা নীতি সেটা খামখেয়ালি, অযৌক্তিক। দেখুন, তো সরকারের পক্ষ থেকে বিচার বিবেচনা করা দরকার। এরকম পরিস্থিতি ভারতবর্ষে কেন পৃথিবীতে কখনো আসেনি। এখনো প্রত্যেকদিন হাইয়েস্ট ভ্যাকসিনেশন আমাদের দেশে হয় পৃথিবীর মধ্যে। সব থেকে বেশি ভ্যাকসিন পৃথিবীর অন্য কোনো দেশে এত ভ্যাকসিন দেওয়া হয় না প্রত্যেক দিন। এর আগে কখনো এরকম পরিস্থিতি আসবে কেউ ভাবেনি। আমি বলছি ভ্যাকসিন নিয়ে আলোচনা করুন। মেডিকেল কলেজে যে ইনজেকশন গুলো চুরি হয়ে গেল, তাই চাইছি, কিন্তু আপনারা দিচ্ছেন না, আপনারা পলিটিশিয়ানরা দিচ্ছেন না। আমরাও চাইছি, বিশ্বাস করুন, বেড নিয়ে ভ্যাকসিন নিয়ে আলোচনা করতে, ভ্যাকসিন নিয়ে রাজনীতি নয়। জয়দা, আসবো শান্তন। জয়দা, না, আমার কথা হচ্ছে যে এই যে বারবার বলা হচ্ছে, সামান্য একটা তথ্য দিয়েই বলছি অন্য রাজ্যে এইসব চাইছে। সুপ্রিম কোর্ট কোনো এরকম কিছু অর্ডার দেয়নি, কিন্তু জয়দা গতকাল সুপ্রিম কোর্ট বলেছে 18 থেকে 44 এর টিকা নীতি আরবিট্রারি এন্ড ইললজিক্যাল। আমি কথাটা শেষ করি, অযৌক্তিক, ওদেরকে চুপ করতে বলো। ও উত্তেজিত হয়ে যাচ্ছে। কথাটা হচ্ছে যে এই রাজ্যে গতকাল মাননীয় বণিক সভার মিটিং এ বললেন আমরা 1.5 কোটি ভ্যাকসিন দিয়েছি, অথচ সেই ভ্যাকসিনের 1,25,00,000 হচ্ছে বিনামূল্যে কেন্দ্রের পাঠানো ভ্যাকসিন। তাই নিয়ে তিনি সকলকে বলে কৃতিত্ব নিচ্ছেন। 1,25,00,000 হচ্ছে কেন্দ্রের বিনা পয়সা ভ্যাকসিন। এইটুকুনি স্বীকার করতে এত জনতা এরকম বিষয়ে মন্তব্য করতে হবে ভেবেছিলেন ভ্যাকসিনের ওনারশিপ নিয়ে? না, দেখুন, খুব পরিষ্কার কথা, যেটা হচ্ছে ভ্যাকসিন যে আমরা পাচ্ছি সেই টাকাটা প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর টাকা নয়, দেশের মানুষের টাকা। এই ধরনের ছবি বা কাট আউট, এইগুলো হচ্ছে একটা দেশ যখন বা একটা রাজ্য যখন ডেমোক্রেসি থেকে ডেমোটোক্রেসির দিকে যায়, তখন এই বড় বড় নেতাদের ছবি বেশি আসে। মমতা বন্দ্যোপাধ্যায় বা নরেন্দ্র মোদী তাদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আমাদের মনে থাকবেন, ভ্যাকসিন সার্টিফিকেটের ছবির মধ্যে দিয়ে নয়। দুটো প্রশ্ন, এটা একদম সত্যি কথা এবং রাজনীতিবিদরা নিশ্চয়ই এটা মাথায় রাখবেন। অন্তত ভোট তো মিটে গিয়েছে, আগামী কয়েকটা বছর আমরা এসব থেকে একটু দূরে থাকি, একদম মানুষের দাবিটা সামনে থাকুক, এটাই প্রত্যাশা রাজনীতিবিদদের কাছে আমাদের। আর জনতার দরবার আপনার মাউথপিস, আপনার দরবার। দেখতে থাকুন, প্রশ্ন করতে থাকুন, সোম থেকে শনি রাত 8টায়।